বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানির পঞ্চম ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে সৃজনশীল অঙ্ক, ক্রিয়েটিভ প্রবলেম, ক্রিয়েটিভ কোশ্চেন। যে অঙ্কগুলো তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমরা পেয়ে থাকো, এরকম কিছু অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট আমি যে অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মুন্নুস সিরামিক্স লিমিটেড 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিম্নে প্রদত্ত হলো। মুন্নুস সিরামিক্স লিমিটেড রেওয়া মিল 31শে ডিসেম্বর 2015। তাহলে দেখো যে ট্রায়াল ব্যালেন্সে, ফার্স্ট অফ অল ট্রায়াল ব্যালেন্সের যে বিষয়গুলো আছে, বিক্রয় 18,12,400, বিক্রয় ফেরত 5,100, ক্রয় 11,26,500, ক্রয় ফেরত হচ্ছে 18,300, ক্রয় পরিবহন 6,700, বিমা সেলামি 10,000, বিক্রয় কর্মী বেতন 1,94,100, ভাড়া খরচ 81,000, অফিস ভাড়া 1,30,400, অফিস সাপ্লাইস খরচ 1,20,400, পদের হিসাব 1.5 লাখ টাকা, সংরক্ষিত আয় 50,000 টাকা, অফিস সরঞ্জাম 52,100, স্টোর সরঞ্জাম 2,24,100, স্টোর সাপ্লাইস খরচ 1,18,000, মজুত পণ্য 2,60,600, তারপর হচ্ছে শেয়ার মূলধন 2 লাখ, এরপর হচ্ছে আমার নগদ হচ্ছে কি বলা হয় 20,900 টাকা, এবং এইভাবে প্রাপ্য হিসাব 50,000 টাকা। এইভাবে একটি রেওয়া মিল সমাপ্ত করা হয়েছে, যার যোগফল হয়েছে 22,30,700 টাকা, 22,30,700 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে পুরোপুরি রেওয়া মিলের যে বিষয়গুলো সেগুলো তোমার সামনে উপস্থাপন করেছি। এখন এই রেওয়া মিলের সাথে এই ট্রায়াল ব্যালেন্সের সাথে যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে হবে তা হচ্ছে নিম্নরূপ। কি হয়ে যাচ্ছে দেখো, সমাপনী মজুত পণ্য 2,11,150 টাকা, স্টোর সাপ্লাইস মজুদ 3,350 টাকা, অফিস সাপ্লাইস মজুদ 5,000 টাকা, বিমা সেলামি 7,800 টাকা মেয়াদে উত্তীর্ণ হয়েছে। অবচয় স্টোর ইকুইপমেন্ট 15,150 টাকা, অফিস সরঞ্জাম 5,100 টাকা। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখন আমার যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বিক্রিত দ্রব্যের ব্যয়, মানে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে হাউ টু ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড? We know from the following system, but in this case you have to recall, or you have to remind that cost of goods sold is the part of income, comprehensive income statement. Otherwise, আমরা যদি কমপ্লিটলি if I know calculate the cost of goods sold from comprehensive income statement, then we can solve it. First of all, cost of goods sold. The cost of goods sold, we know cost of goods opening stock plus need purchase plus related cost minus closing stock. দেখি আমরা কি লিখেছে। ঠিক বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত দ্রব্যের ব্যয় মুন্নুস সিরামিক্সের অঙ্ক। তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দিবনি। ফার্স্ট অফ অল হচ্ছে এগুলো হচ্ছে দেখো প্রারম্ভিক মজুত পণ্য, ওপেনিং স্টক। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে ওপেনিং স্টক কত? 2,07,600 টাকা, 2,07,600 টাকা, 2,07,600 বাদ হচ্ছে ক্রয় 11,26,500, বাদ হচ্ছে ফেরত। দেখো এই যে বাদটা আছে, এই বাদের সাথে বাদ হচ্ছে, মানে ফেরতটা হচ্ছে 18,300, তাহলে 11,08,200। ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ যোগ হয়েছে কত? 6,700, বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য 2,11,150। এতে বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 11,11,350। তাহলে আমরা এখান থেকে শিখলাম হাউ টু ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কি বা বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানতে চাইলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা মনে করি যে প্রারম্ভিক মজুত পণ্য এর সাথে যখন আমি
এর সাথে যখন আমি কি করেছি যে নেট পারচেজ যোগ করেছি, প্রত্যক্ষ খরচ যোগ করেছি, বাদ দিয়েছি সমাপনী মজুত পণ্য, তাই হচ্ছে আমাদের কি হয়ে গেছে, আমাদের কি আমরা বলতে পারছি কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমি তোমাদের সামনে বিষয়গুলো খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, তাই নয় কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অঙ্কে যেটা জানলে সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, হাউ টু ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটা বিষয় তোমাদের সাথে এখন আলোচনা করতে চাই, সেটা তোমাদের দেখতে পারবে। সেটার মধ্যে ফার্স্ট যে এরপরে কি চেয়েছে, মোট মুনাফা 6,95,950 টাকা হলে নিট আয়ের পরিমাণ কত। আমরা খুব সহজে বের করতে পারি হাউ টু ক্যালকুলেট গ্রস প্রফিট। গ্রস প্রফিটটা কি? যখন বিক্রয় থেকে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা, এই যে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলে, এই বিক্রিত পণ্যের ব্যয়টা যখন বাদ দিয়ে দিব, তখন আমরা দেখবো যে মানে আমাদের তখন আমরা কিন্তু খুব সহজে দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা আমাদের বিক্রয় থেকে যখন আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব, তখন কিন্তু আমরা খুব সহজেই আমরা মোট লাভটা পেয়ে যাব। কিন্তু মোট লাভটা এখানে দেওয়াই আছে। সো তারপরে আমরা জানলাম যে মোট লাভটা কিভাবে করতে হয়। জানা থাকলে তো আর আমাদের মনে হয় আরো একটু সহজ হয়ে যায়, জানা থাকলে আমাদের মনে হয় সহজ হয়, বিধায় আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বিক্রয় এখানে আছে, দেখো আমার বিক্রয় হচ্ছে 18,12,400। এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 11 লাখ। কত পেলাম আমরা? 11,11,350। এর থেকে বাদ দিলে আমাদের এটাই আসবে, যদিও এটা দেওয়া আছে। তাহলে মোট মুনাফাটা কিন্তু আমরা পেয়ে গেছি। মোট মুনাফা থেকে আমরা কিভাবে নিট মুনাফাটা বের করব? এই মোট মুনাফা থেকে আমাদের একটা কথা আগে ফার্স্ট মনে রাখতে হবে, যে পরিচালন ব্যয়গুলো যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। পরিচালন ব্যয় কি কি? আমরা পরিচালন ব্যয়কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত, আর একটা হচ্ছে অফিস সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় সংক্রান্ত জানি যে বিক্রয় করতে যে বিষয়গুলো প্রয়োজন হয়, যে খরচগুলো হয়, সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত। আর অফিস সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অফিস পরিচালনার জন্য অফিস যে খরচটা ব্যয় করে, সেটা হচ্ছে অফিস সংক্রান্ত খরচ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটু তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, মোট মুনাফা এটা হলো পরিচালন হচ্ছে বিক্রয় খরচ। ঠিক আছে? বিক্রয় কর্মী বেতন 1,94,100, ভাড়া খরচ 81,000 টাকা, স্টোর সাপ্লাইজ খরচ, ফার্স্ট অফ অল স্টোর সাপ্লাইজ খরচ 1800 টাকা। 1800 টাকা মাইনাস হচ্ছে অব্যবহৃত যেটা রয়ে গেছে, সেটা কিন্তু খরচ হয় নাই। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মনে রাখলেই তোমাদের জন্য ভালো হবে, সেটা হচ্ছে স্টোর সাপ্লাইজ আমাদের একটা যদিও এটা অনেকে চলতি সম্পদ বলে, আসলে স্টোর সাপ্লাইজটাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দিতে পারি। অনেকে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তথ্যে দিকে আসতে পারি, ম্যাটেরিয়াল কনসেপ্টের যে আমরা যে খরচের মূল্য এটা খুবই ছোট বা খুবই ক্ষীণ, যা একাধিক বছরে বেয়ার করলে সেটার পরিমাণ এতটা কম হবে যেটা সম্পদ হিসাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এরকম কিছু ফ্যাক্ট এখানে দাঁড়িয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্টোর সাপ্লাইজ হচ্ছে কত? আমরা স্টোর সাপ্লাই ছিল যা 1800 টাকা ছিল, এর মধ্যে এখনো রয়েছে 350 টাকা, তাহলে খরচ হয়েছে 1450 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও এই বিষয়টাকে আলোচনা করছি। স্টোর সাপ্লাইজ আমাদের এই বছর ছিল 1800 টাকা, এখনো আমরা ব্যবহার করিনি কত? 350 টাকা, হয়ে যাবে 1450। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা গল্পের মতোই বলতে পারি, সেটা হচ্ছে আমার মোবাইল খরচ যদি আমি যদি সকালবেলা 100 টাকা যদি আমি আমার মোবাইলে কি বলা হয় রিচার্জ করি, এবং
সন্ধ্যাবেলা যখন দেখি বা দেখি যে আমার মোবাইলে 20 টাকা আছে, তাহলে মনে করতে হবে যে এই 80 টাকা আমার খরচ হয়েছে। তো এখানে কিন্তু সেটা ব্যতিক্রম না, সেম। এটা কিন্তু সেখানে ব্যতিক্রম না, সেম জিনিসই এখানে আলোচনা করা হয়েছে যে আমাদের খরচের মধ্যে আলোচনা করা আছে কি, যে স্টোর সাপ্লাই 1800, যেটা রয়ে গেছে সেটা হচ্ছে 350, 1450। অবচয় এটা কিন্তু করা আছে অবশ্যই রিকোয়ারমেন্টের 15,150 আমি দিয়ে দিয়েছি 15,150। তাহলে এগুলো হচ্ছে মোট বিক্রয় খরচ। এখন প্রশাসনিক খরচগুলো কি কি? ফার্স্ট অফ অল, অফিস ভাড়া। প্রশাসন মেনটেন করতে হলে তোমাকে একটা অফিস মেনটেন করতে হয়। অফিস ভাড়া হচ্ছে 1,30,400 টাকা। অফিস সাপ্লাইজ খরচ 1,20,400। কিন্তু এই অফিস সাপ্লাইজ খরচকেও সেই আপেক্ষিক গুরুত্ব তথ্যের ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে। তাহলে আপেক্ষিক গুরুত্ব তথ্যের ভিত্তিতে যখন বিবেচনা করবে তখন এটা কি হবে? প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। আপেক্ষিক গুরুত্ব তথ্যের ভিত্তিতে যখন এটা আলোচনা করব তখন কি হবে? তাহলে আপেক্ষিক গুরুত্ব তথ্যের ভিত্তিতে আলোচনা করতে হলে দেখতে হবে যে এই অফিস সাপ্লাইজ কি পরিমাণ খরচ হয়েছে। খরচ হওয়ার সিস্টেম হচ্ছে দুটি, একটি হচ্ছে খরচটাকে উল্লেখ করে দেওয়া, যে খরচটাকে দিয়ে দিয়েছে, আর কি হচ্ছে খরচকে উল্লেখ করা না, খরচটাকে সাপ্লাইজ দেওয়া এবং অব্যবহৃত আছে এত টাকা, আনইউজ রয়েছে এত টাকা। এই আনইউজ কথাটা থাকলেই, যে অফিস সাপ্লাই থেকে আনইউজ কথাটা থাকলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে অফিস সাপ্লাইজ খরচটা প্রিয় শিক্ষার্থী চলে আসবে। তাহলে দেখো বাবা, অব্যবহৃত হয়েছে 5,000, তাহলে 1,15,400 টাকা কি হয়েছে আমাদের অফিস খরচ হয়েছে। বিমা সিলামি 7,800 টাকা। বিমা সিলামি 7,800 টাকা, আমাদের 7,800 টাকা করে চলে এসেছে। অবচয় যেটা অফিস সরঞ্জাম যেটা আমাদের দেখতে হবে 5,100 টাকা। তাহলে মোট প্রশাসনিক ব্যয় হচ্ছে 2,58,700। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি যে 2,58,700 এর মধ্যে নিট আয় হচ্ছে 1,35,550। নিট আয় হচ্ছে 1,35,550। কিভাবে আসলো? মোট মুনাফা থেকে আমার বিক্রয় খরচ বাদ এবং অফিস খরচ বাদ দিলে যা আসবে সেটা হচ্ছে আমার নিট আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় বুঝতে পেরেছি বা তোমাদেরকে বুঝাইতে পেরেছি। আই এম ক্লিয়ার টু ইউ। নাও আমার কথাটা হচ্ছে, আমি কিন্তু এটা ক্লিয়ার করলাম যে আমাদের মোট আয় থেকে আমি নিট আয় বের করেছি। এটা হচ্ছে 4 মার্কের জন্য। সাধারণত ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটা আসে বা আসবে। যখনই তুমি আলোচনা করো, যেভাবে আলোচনা করো না কেন, তোমাকে এটা কিন্তু আসবে বা আসে, এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। চলতি সম্পত্তি, চলতি দায়ের পরিমাণ কিন্তু আমি থার্ড কথা বলেছি। আমার মনে হয় আমরা উপরের দুটো বিষয় আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, যেই এই অঙ্কে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পরিমাণ দিচ্ছে। চলতি সম্পত্তি আমরা জানি যে সম্পত্তিগুলো 1 বছরের মধ্যে ব্যবহার করা হয় বা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, সেটাই হচ্ছে চলতি সম্পত্তি। ঠিক চলতি দায়ও আমরা একইভাবে বলতে পারি যে দায়গুলো 1 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে যে দায়গুলো পরিশোধ করতে হয় সেটাকে বলা হয় চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। তাহলে আমি বাবা, তুমি
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যে বিষয়টা আমরা শুনতে পারলাম বা দেখতে পারলাম সেটা কিন্তু আমরা বলতে পেরেছি। চলতি সম্পদ তাহলে সম্পূর্ণ মজুত পণ্য 2,11,150 টাকা, নগদ কত টাকা 20,900, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং অগ্রিম বীমা। এখানে একটা বিষয় তোমাকে বলতেই হবে যে অগ্রিম বীমা যেটা আছে সেখান থেকে যতটুকু বীমা খরচ হয়েছে ততটুকু বাদ যাবে, ততটুকু বাদ যাবে, যতটুকু অঙ্ক শেষ হয়েছে ঠিক ততটুকু বাদ যাবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে অগ্রিম বীমা যা আছে তার থেকে বীমা খরচ হচ্ছে বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে কি আমার অগ্রিম বীমা। আর একটু কথা না করলে ক্লিয়ার হচ্ছে না তোমাদের, হয়তো যে না করলে ক্লিয়ার হচ্ছে না, সেটা হচ্ছে অগ্রিম বীমা। অগ্রিম বীমা সম্পদ, কিন্তু যতটুকু বীমা এবার খরচ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের কি একটি কথা স্মরণ রাখো, সেটা হচ্ছে আমাদের খরচ। বাকিটা হচ্ছে অগ্রিম থেকে যাবে। 10,000 টাকার মধ্যে খরচ হয়েছে নাকি আমাদের 7,800 টাকা, তাহলে আমাদের 2,200 টাকা হচ্ছে অগ্রিম হচ্ছে। স্টোর সাপ্লাইজ 350 টাকা, অফিস সাপ্লাইজ হচ্ছে 5,000 টাকা। এগুলো আমাদের হচ্ছে, আমি আগেই বলছিলাম, এগুলো হচ্ছে আমাদের কি সবই চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু হবে না যে আমরা কিভাবে এই বিষয়গুলো আমরা চিন্তা করছি বা চিন্তা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টা মোট চলতি দায় হচ্ছে আমাদের, তাহলে সম্পদ হচ্ছে 2,00,000 কত টাকা 89,600 টাকা চলতি দায়। চলতি দায় এবং আমি ঠিক সেরকম ভাবে বলতে চাচ্ছি যে দায়গুলো এক বছরের মধ্যে এক বা একের অধিক বছরের মধ্যে, যে দায়গুলো এক বা একের অধিক বছরের মধ্যে কি হচ্ছে, যে দায়গুলো এক বা এক মানে এক বছরের মধ্যে আমাদের পরিশোধ করতে হয়, সেই দায়গুলো তোমার চৌদায় বলবো অদীয় লাভ্যাংশ, অদীয় হিসাব। এটা হচ্ছে আমাদের কি চলতি দায়। এখন আমরা জানি সিকিউ টু, সিটি কোম্পানি লিমিটেড গ্রামীণ ও আর্থিক অন্যান্য আর্থিক তথ্যাদি দেওয়া হলো। সিটি কোম্পানি কি দিয়েছে আমরা বুঝতে পারি, সাধারণ শেয়ার 20 টাকা মূল্যের 3,00,000 টাকা। তাহলে এই 3,00,000 টাকা বাদ 20 দিয়ে ভাগ দিলে এতে হয়ে যাচ্ছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড 50,000 টাকা, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড 50,000 টাকা, ভ্যাট চলতি হিসাব 1,52,200 টাকা, 1,52,200 টাকা। ক্রয় এবং বিক্রয় আমরা যদি দেখি 1,64,000 এবং বিক্রয় হচ্ছে 4,60,800। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি ভূমির দাম কোথা 2,30,000 টাকা, মজুদ পণ্য 76,000 টাকা, বেতন 11 মাসে 88,000 টাকা। এখানে একটু বোঝার বিষয় রয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা, কি রয়ে যায় যে 11 মাসে 88,000 টাকা, 11 মাস, 11 মাস যদি 88,000 টাকা, তাহলে 11 মাসে 88 মানে 88 বা 88 যেটাই মনে করো, আর 88,000 একে যখন আমি 11 দিয়ে ভাগ দিব তখন সেটা হয়ে যাবে 8, মানে 8,000 টাকা। এই 8,000 টাকা যদি হয় আমার 11 মাসে, তাহলে 12 মাসের কত, তাহলে এই 1,000 টাকা 8,000 টাকা যদি যোগ করে দেই তাহলে 12 মাসের বের হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি বললাম যে 8 যদি যোগ করি তাহলে 94,000 টাকা হচ্ছে আমার বেতন, মানে 8,000 টাকা আমার বকেয়া বা অ্যাকুর আছে। সুনাম 80,000 টাকা, আসবাবপত্র হচ্ছে আমার 50,000 টাকা, অদায়ী পাওনা হচ্ছে আমার কত টাকা 9,000 টাকা, শেয়ার অধিকার সেটা হচ্ছে আমার 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমি অঙ্কগুলো সলভ করেছি। রক্ষিত আয়, যেটা আমি আগেও বলেছি এবার এখনো বলি, যে গত বছরের আমাদের সংরক্ষিত আয়, যে আয়টাকে আমরা রেখে দিয়েছি, মানে আমাদের লাভ থেকে যে বন্টনগুলো ছিল সেই বন্টনগুলো বাদ দেওয়ার পরে এই আয়টাকে আমরা রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরে হচ্ছে আবার 10% বিজ্ঞাপন চলে গেছে। বিজ্ঞাপন কি প্রাপ্য হিসাব এবং প্রতি হিসাব, এটা আমি জানলাম যে আমাদের প্রাপ্য হিসাব 72,200, প্রতি হিসাব হচ্ছে কত আমাদের ৭৪,000, বিজ্ঞাপন 24,000, 10% বিনিয়োগ 80,000 টাকা। ইজারার সম্পত্তি 1/7/95 তারিখ হতে 8 বছরের বিনিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি 8 বছরে যদি হয় আমরা 1/7 কত 1/7/2015, 1/7/2015 থেকে যখন আমি ডিসেম্বর পর্যন্ত যাব তখন কিন্তু সেটা
6 মান্থ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী, 6 মান্থ, অনলি 6 মান্থ। তাহলে আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি বা বোঝাতে পারছি যে 1, তাহলে আমাকে এই বছর 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 64কে 8 দ্বারা ভাগ করলে 8 8 64, কিন্তু এই বছর ইজারা সম্পত্তির অবলম্বন হচ্ছে 4000, বিকজ এখানে মানে আমাকে মানে নিতে হয়েছে, we have taken only 6 months, for only 6 months, from কি জুলাই টু জুন। প্রিয় শিক্ষার্থীরা, জুলাই টু জুন, এটা তোমাকে খেয়াল করতেই হবে যে জুলাই টু জুন ইজারা সম্পত্তি, জুলাই টু জুন 64,000 টাকা, বিমা খরচ 4,800 টাকা। প্রিয় শিক্ষার্থী, বিমা খরচ কত? 4,800 টাকা। এইভাবে আমি যদি মনে করি তাহলে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় মানে আমাদের সহজ হবে। তাহলে আমি যে বিষয়টা এখানে আমি তোমাদেরকে বললাম সেটা ইজারা সম্পত্তি একটু কঠিন লাগছে, বেতনটা একটু কঠিন লাগছে, এবং 10% বিনিয়োগ, সেটা সারা বছরের সুদ। এই তিনটে বিষয় এখানে তোমাদেরকে হ্যাসেল মানে ফেস করতে পারো, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম। এখন আমাদের আসতেছি সহপরিমোট পণ্য 1,20,000 টাকা, 10,000 টাকার বিক্রয় পণ্য, 10,000 টাকা বিক্রয়, 10,000 টাকার 10,000 টাকার বিক্রিত পণ্য মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, 10,000 টাকার সহপরিমোট পণ্য 1,20,000 টাকা, 10,000 টাকার বিক্রিত পণ্য মজুদের মধ্যে অন্তর্ভুক্ত, যা সরবরাহ করা হয়নি, যা সরবরাহ করা হয়নি। সহপরিমোট পণ্য 1,20,000 টাকা এবং 10,000 টাকার বিক্রিত পণ্য মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যা সরবরাহ করা হয়নি। একটু কথা খেয়াল করো যে 10,000 টাকা মানে 10,000 টাকা কি বলেছে, সহপরিমোট পণ্য 1,20,000, 10,000 টাকার বিক্রিত পণ্য সহপরিমোট অন্তর্ভুক্ত, যা সরবরাহ করা হয়নি। শিক্ষাটা খুব সহজ, 10,000 টাকা পণ্য সরবরাহ করে বিক্রয় হয়েছে, তাহলে বিক্রয় এন্ট্রি দিয়েই দিয়েছি, কিন্তু সরবরাহ করা হয়নি, তার মানে কি এই সহপরিমোটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। একদম সহজ একটা বিষয় যে আমাদের পণ্য বিক্রয় হয়েছে কিন্তু সাপ্লাই হয় সেল হয়েছে, সাপ্লাই সেলে আমি রেকর্ড করেছি ঠিকই, তো সাপ্লাই রেকর্ড করে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সমাপনী থেকে 10,000 টাকা বাদ দিতে হবে, আয় করার জন্য 20,000 টাকা সঞ্চয় রাখতে হবে। এটা কর পরবর্তী মানে পূর্ববর্তী আয়, মানে কর পূর্ববর্তী আয় যা হবে তার থেকে বাদ দিলে এটা চলে আসবে এবং চলতি দায়ে হিসাবভুক্ত হবে। বিজ্ঞাপন পরবর্তী 5 বছরের জন্য বিলম্ব করতে হবে। এই যে 5 বছরের বিলম্ব মানে 1 বছরে অবলম্বন, 4 বছরে বিলম্বিত করতে হবে। সুনামের সম্পূর্ণ শেয়ার অধিকার এবং চলতি বছর দ্বারা সমানভাবে অবলম্বন করতে হবে। সুনাম এই সম্পূর্ণ শেয়ার অধিকার, সুনাম যে টাকাটা আছে সেই টাকাটার সম্পূর্ণ শেয়ার অধিকার যতটুকু আছে ততটুকু শেয়ার অধিকার দিয়ে বাকিটুকু চলতি মুনাফা অবলম্বন হিসাবে দেখাতে হবে। আমি তোমাকে একটু উদাহরণ দিচ্ছি, যেমন সুনাম 10 টাকা, আমার কি বলা হয় শেয়ার মূল্য হচ্ছে 7 টাকা, তাহলে অবলম্বন করলেও আমাদের যদি সুনামকে শেয়ার অধিকারকে অবলম্বন করি তবুও আমাদের 3 টাকা থেকে যাচ্ছে, কত টাকা? 3 টাকা। এই 3 টাকা চলতি মুনাফার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সুনামের অবলম্বন হিসেবে, এবং কাজবাদ্র অবচয় এবং ভূমিও তান্ত্রিক অবচয় ধার্য করতে হবে। এই হচ্ছে একটা অঙ্কের সামারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমাদের বিষয়টা এখানেও যেমন বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে ফেললাম। বিক্রিত পণ্যের ব্যয় কি প্রিয় শিক্ষার্থীরা? আমি যা এর আগে বলেছি তোমাদেরকে যে প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, যোগ প্রত্যয় খরচ, মাল চলার সরবরাহ মজুদ, ঠিক সিটি কোম্পানির মোট আয় এত টাকা হলে উক্ত বছরের নিট আয়, এটা এর আগেও করেছি, এবং মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হয়েছে। তাহলে আমি দেখো সিটি কোম্পানির মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ 76,000 টাকা, যোগ ক্রয় হচ্ছে 1,64,000, বাদ সহপরি মজুদ বাদ দিলে কি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এর আগে আমি বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে অনেক কথা বলেছি, তো তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে সমন্বয় করি বা কি করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা নিট আয়
বের করতে জানি, আমরা জানি মোট আয়টা কিভাবে বের হবে। মোট আয় দেওয়া আছে, তো দেওয়া থাকলে আমার মনে হয় এই ক্ষেত্রে আর কোনো সুযোগ নেই, বা আমার মনে হয় এই ক্ষেত্রে মানে কথা না বলাই উত্তম, যে আমাদের কি মনে রাখতে হবে যে মোট মুনাফা হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি হয় মোট মুনাফা 3,30,800 টাকা, এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। বাদ পরিচালন খরচ বেতন হচ্ছে 88,000, যোগ হচ্ছে বকেয়া। একটা কথা এর আগেও বলেছিলাম যে আমরা 96,000 হবে কি হবে, যে এক মাসের হচ্ছে বকেয়া আছে, তাহলে 11 মাসের 88,000 টাকা, এক মাসে 8,000 টাকা, তাহলে বকেয়াটা যোগ হবে 95,000। অনাদায়ী পাওনা হচ্ছে 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, অনাদায়ী পাওনা কত? 9,000 টাকা। এবং বিমা খরচ হচ্ছে 4,800 টাকা। 4,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে এটা উল্লেখ করছি। বিজ্ঞাপন তো বুঝতেই পারছো, বিজ্ঞাপনকে 5টি বছরে বলা হয়েছে, তাহলে বিজ্ঞাপনকে যখন 24,000 টাকা হবে, তাহলে মনে রাখতে হবে আমি এটিকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা খুব সহজ কিছু, 5টি বছরে বিলম্ব করতে হবে, 5 বছরে। তারপরে দেখো আমাদের কত টাকা আছে? আমাদের 24,000 টাকা আছে। এই 24,000 টাকাকে আমাদের এখানে উল্লেখ করে দিয়েছি, দেখো সব ওই বিজ্ঞাপন পরবর্তী 5 বছরে, তাহলে 5 দিয়ে গুণ করে 4 দিয়ে আমরা দেখছি যে 4 6 যা হবে তাই। এখানে ধরো যা ভাগ করলে সেটা হচ্ছে এখানে 25 হবে। এখানে ধরো বিজ্ঞাপন বাদ দিচ্ছি, এটা অবলম্বন হয়ে যাচ্ছে। সুনামের অবলম্বন সে 40,000 টাকা। তুমি দেখবে সুনামের অবলম্বনে একটা জিনিস একটা না দেখলেই হয় না, যে অধিহারের একটা বিষয়, সুনাম অধিহার 80,000 টাকা অধিহার দিয়ে অবলম্বন করেছি, আর 80,000 টাকা রয়েছে, এই 40,000 টাকা রয়েছে, এই 40,000 টাকা হচ্ছে সুনামের অবলম্বন। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। এখন যে বিষয়টা তোমাদের জানা দরকার, অবচয়, সম্পত্তির অবচয় জানো, দায়িত্বের অবচয়, সবকিছু যোগ করার পরে 1,68,800 বাদ দিলে 1,65,400। পরিচালনা, এই পরিচালন থেকে অপরিচালন আয় যোগ এবং অপরিচালন ব্যয় বিয়োগ। এখানে অপরিচালন আয়টা আছে বিনিয়োগ, সেটা বিনিয়োগের সুদটা আছে, কিন্তু অপরিচালন ব্যয়টা নেই। অপরিচালন ব্যয়টা নেই। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমাকে বারবার বলছি, বারবার বলতেও চাই, বারবার বলছি এবং বারবার বলতেও চাই, একটা হচ্ছে অপরিচালন আয়, আরটা হচ্ছে অপরিচালন ব্যয়। একটা হচ্ছে অপরিচালন আয়, আরটা কি? অপরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অপরিচালন ব্যয়টা এখানে নেই, কিন্তু আয় আছে, তাহলে আয়টা বিনিয়োগের সুদ যোগ হয়ে আছে, তাহলে 1,71,400। কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে, আয়কর রাখতে হবে, আয়কর সঞ্চিত রাখতে হবে। কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা বাদ দিলে এটাই হচ্ছে নিট আয় বা কর পরবর্তী আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমি তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন মোট সম্পদ আমরা আলোচনা করেছি, আমাদের দেশে যে সম্পদ আছে সেই সম্পদকে, বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সম্পদ আছে সেই সম্পদকে ইন অ্যাকর্ডিং টু IFRS ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আমি যদি বলি ন্যাশনাল তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ফিনান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের অনুযায়ী আমার বাংলাদেশ সিকিউরিটি কমিশনস, এদের যে বাংলাদেশ কোম্পানি আইন, এগুলো যে বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোম্পানির কে যে অ্যাসেট আছে সেই অ্যাসেটকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ চলতি, এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী, এরপরে স্থায়ী, এরপরে অস্পর্শনীয় সম্পত্তি, এরপরে অধিক সম্পত্তি। এইখানে আমরা একটা অঙ্ক দাঁড় করেছি প্রিয় শিক্ষার্থীরা, যে 5টা হেডই রয়েছে, এই 5টা হেডের বেশি সাধারণত বাংলাদেশে আমাদের অ্যাসেট থাকে না। যে শিক্ষার্থীরা, এই কথাটা তোমাদের মনে রাখতেই হবে যে 5টা হেডের বেশি সাধারণত অ্যাসেট থাকে না। তোমাদেরকে সার্বক্ষণিক মনে রাখতে হবে যে এই 5টা হেড হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তুমি বারবার স্বীকার করতেই হবে যে 5টা হেড থাকে,
এই 5টারই প্রথম হচ্ছে চলতি সম্পত্তি, বিনিয়োগের অনাদায়ী সুদ, তারপরে সহপরিণত পণ্য। সহপরিণত পণ্যের মধ্যে সেল হয়েছিল, আমি বলছি সেল হয়েছে কিন্তু কি হয়নি, সেল হয়েছে কিন্তু সাধারণত সেল হয়ে গেল কিন্তু কি সরবরাহ করা হয়নি, সেটা বাদ যাবে, প্রাপ্য হিসাব বাদ যাবে, ভ্যাট চলতি হিসাব আসবে। একটা কথা মনে রাখতে হবে, ভ্যাট চলতি হিসাব, ভ্যাটের সবসময় আমাদের মনে রাখতে হবে ভ্যাট কিন্তু আমাদের পাওনা না, এটা হচ্ছে আমাদের সরকারের পাওনা। কখনো কখনো আমরা যে পরিমাণ ভ্যাট পাই ঠিক তার চেয়ে বেশি ভ্যাট দিয়ে দিই, দ্যাট টাইম সরকার থেকে আমরা ভ্যাটটা ফেরত পাবো, এই শর্তে আমাকে ভ্যাট চলতি হিসাবকে ডেবিট করেছি প্রিয় শিক্ষার্থীরা। হয়েছে ভ্যাট চলতি হিসাব। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে 10% বিনিয়োগ, 80,000 টাকা। স্থায়ী সম্পত্তি, ভূমি ও দালান কোঠা 2,20,000, বা পুঞ্জীবিত অবচয় 4,06,000, 4,600 টাকা বাদ যাবে। আমাদের 2,30,600, 2,20,400, আসবাবপত্র 50,000, বাদ হচ্ছে পঞ্জীবিত অবচয় 5,000, সেটা হচ্ছে 45,000 প্রিয় শিক্ষার্থীরা। 45,000 টাকা। ইজারা সম্পত্তি 64,000, বাদ হচ্ছে অবলম্বন 4,000, হলো 60,000। এভাবে একটা বিষয় আমাকে দেখতে হয় প্রিয় শিক্ষার্থীরা। স্পন্সর সম্পত্তি, সুনাম কত, সুনাম হচ্ছে 40,000 টাকা, বাদ হচ্ছে শেয়ার অধিহার আমাকে অবলোকন করেছে সেই 40,000 টাকা, বাদ অবলোকন 4,000 টাকা, 40,000 টাকা। এই হচ্ছে আমাদের অবলোকন। সুনাম আর থাকলো না, সুনামকে পুরোপুরি পুরোপুরি করেছি আমরা, পুরোপুরি সুনামকে বাদ দিয়ে দিয়েছি, পুরোপুরি সুনামটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। একটা কথা তোমাকে মনে রাখতে হবে, না রাখলে কিন্তু তুমি ভুল করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে এখন যে বিষয়টা আমি তোমাদের সামনে সেটা তুলে ধরছি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে এরপরে আমাদের এরপরে তো এরপরে আমাদের যে বিষয়টা আমাকে বলতেই হচ্ছে, না বললে আমি মনে হচ্ছে তোমাদের সাথে একটু কাঠমোটা করা হবে, সেটা হচ্ছে যে স্থায়ী সম্পত্তিটা না, অস্পর্শক সম্পত্তি। যে সম্পত্তিগুলো সাধারণত যে সম্পত্তিগুলো সাধারণত যে স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি যদি বলি, আমি যদি বেসিংকো কোম্পানি লিমিটেড, আমরা একটা ওষুধ কিনতে যাব, যে আমাকে একটা ওষুধ দিল, প্রথমেই বলবো ভাই এটা কি কোম্পানির ওষুধ, এটা কি বেসিংকো, এটা স্কোয়ার, অ্যাকমি, স্ক্যাপ, এইসব কোম্পানির নামটা কিন্তু আগে বলছি। আমরা যখন কোথাও কি বলা হয় একটা গাড়ি চলতে চাই, তখন আমরা চিনি আচ্ছা এটা কি হিনো গাড়ি, এটা কি জাপানি গাড়ি, দেখছো কতটুকু আমরা আমরা ওই ক্ষেত্রে দিচ্ছি, মূল্য দিচ্ছি। কলেজের ক্ষেত্রে ঠিক তাই দেখবি যে কমার্স জন্য এই ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ ইজ অন অফ দ্যাম। এই যে এই বিষয়টা, এটাই হচ্ছে গুরুই, এটাই হচ্ছে সুনাম প্রিয় শিক্ষার্থীরা। যখন মানুষ তার নামের উপরে একটা ওয়েট চলে আসে, নাম শুনেই কাস্টমার ফিরে আসে, নাম শুনেই কাস্টমার ফিরে আসে, এরকম প্রতিষ্ঠান, এরকম হচ্ছে আমাদের কি, আমাদের সুনাম। মানে পুরাতন জায়গায় পুরাতন কাস্টমার ফিরে আসাকেই সুনাম বলে। আমি আর একটু বলতে চাচ্ছি যে তুমি একটা দোকানে খাওয়া দাওয়া করো, একটা হোটেলে খাও, তোমাকে ওখানে একটা হোটেলে খেয়েছো, তখন তুমি আর একদিন বললো চল তোমাদের এখানে খাবো, তার মানে তুমি অন্য দোকানে না যেয়ে বা অন্য রেস্তোরাঁয় না যেয়ে তুমি ওই দোকানটাই ফিরে গেছো, তার মানে কি ওই দোকান তোমার ভালো লেগেছে, ওইটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের সুনাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের সামনে এটা বোঝাতে পেরেছি। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে যে যে অলিক সম্পত্তি, অলিক সম্পত্তি হচ্ছে ভুয়া সম্পত্তি। যে সম্পত্তিগুলো সাধারণত যে সম্পত্তিগুলো সাধারণত জেনারেলি, আমি একটু বলি, জেনারেলি যে সম্পত্তিগুলো বোঝা যায় কি বলা হয় সম্পদ না, খরচ, যাকে ডিফার্ট করে, মানে অস্তিত্ব নেই বলা যাবে। বিজ্ঞাপন, এটা তো খরচ, এটা কি সম্পত্তি হয়, এই খরচগুলোকে দীর্ঘমেয়াদী করে ডেফার্ট করে দীর্ঘমেয়াদী অবস্থান করে যখন রাখা হয় তখন তারপরে আমার অনেক সম্পত্তি। বিজ্ঞাপন, আমরা এই যে বিজ্ঞাপন টাকা দিলাম এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন, 20,000 টাকা, এটা হচ্ছে আমাদের
চলতি সম্পদ। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। বকেয়া বেতন 88,000, 8,000 টাকা টেবিল হলো। দেখছো আমি যে কথা বলেছিলাম, বিনিময় 10 মাসে আমরা দেখেছি, আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ। ইজারা সম্পত্তিটাকে আমরা 6 মাসে বের করেছি। সুনামের অবলম্বনটাকে আমরা কিভাবে বের করেছি দেখো, 80,000 বা 40,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন 24,000 মাইনাস 6,005 এত টাকা। অবচয় আমরা অবচয় আসবাবপত্র 50,000 প্লাস 10,000 এবং 1,000 50,000 টাকা। ভূমি ও দালান কোঠা 2,30,000 ইন্টু 200 4,600 এবং 10,000 টাকার বিক্রিত পণ্য যা সমাপনী পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যা সমাপনী মূল্য থেকে বাদ দিয়ে দেখানো হলো। এটা কিন্তু আমি সুন্দর করে আমরা টিকাটা দিয়ে দিয়েছি। এরপরে বিজ্ঞাপনের কথা বলেছি, পরবর্তী 5 বছর বিজ্ঞাপন করা হয়েছে। চলতি বছর সময় 6 বছরের মধ্যে 6 বছরের বিজ্ঞাপন খরচকে বন্টন করে দেখাতে হবে। এই জন্য বিলম্বিত বিজ্ঞাপনের জন্য মোট বিজ্ঞাপনের 6 ভাগকে 5 গুণ দ্বারা করে দেখাতে হবে। এরপরে এই তথ্যগুলো তুমি সুন্দর করে মানে লিখেছি। সেটা হচ্ছে তোমার যদি পরবর্তী হিসাব বছরে বিনিয়োগ হয়েছে ধরে নিয়ে 1 বছরের সুদ ধরা হয়েছে, এই সুদ আয় বলে অপরিচিত আয় অন্তর্ভুক্ত করা হয়, এখনো পাওয়া যায়নি বলে চলতি সম্পদ দেখানো হয়। ইজারার সম্পত্তি হিসাবে বছরের মধ্যবর্তী সময়ে নেওয়া হয়েছে, ফলে 6 মাসের অবলম্বন দেখানো হলো। সুনামের অর্ধেক শেয়ার অধিকার দ্বারা অবলম্বন করতে বলা হয়েছে বিধায় আর্থিক অবস্থার বিপরীতে শেয়ার অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। অবশিষ্ট অর্ধেক চলতি বছরের মুনাফা দ্বারা অবলম্বন করতে বলায় পরিচালন খরচের অন্তর্ভুক্ত করে দেখানো এবং আর্থিক অবস্থার বিপরীতে সম্পদের সুনাম হতে সম্পূর্ণ অবলম্বন বাদ দেওয়া হয়েছে। আধুনিক হিসাব বিজ্ঞানের মতে আয়কর সঞ্চিতি একটি নতুন বা অত্যন্ত চার্জ, এই জন্য বিশদ আয় গুলিতে কর্মনিট আয় হতে বাদ দিয়ে দেখানো হলো। এই যে একটা শখের আকারে আমরা আলোচনা করেছি। এবি ফার্মা লিমিটেড নিম্নোক্ত দেয়াগুলো 2015 সালে 31 ডিসেম্বরে এই তথ্যগুলো আমাদের পুরোপুরি দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি এই বিষয়গুলো আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু কথা তোমাদের বলছি যে এই ফার্মার যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটা আমাদের দেখো, এখানে কিন্তু নতুন কিছুই নেই, সবগুলো পুরাতন জিনিস। যে ক্রয় মজুরি অন্তর্গত বেতন, নিবাসী সাহাবনিহারি, সাধারণ খরচ, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, শেয়ার মূল্য, বিক্রয়, প্রতি হিসাব, এত ঋণপত্র আর সাধারণ সঞ্চিতি, অদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো কিন্তু হচ্ছে অন্তর্বর্তীমূলক বংশন, ঋণপত্রের সুদ, অদায়ী পাওনা, কর ও বিকর দান করা যন্ত্রপাতি। সর্বনিম্ন উৎপন্ন 80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বনিম্ন, এটা তো সহজ একটা বিষয়। ঋণপত্রের 6 মাস বিক্রি বকেয়া আছে, এত টাকা অদায়ী পাওনা, এত টাকা অদায়ী পাওনার সঞ্চিতি নিয়ে অদেওয়া সঞ্চয় করো। বছরের মধ্যে এত টাকা যন্ত্রপাতি করা হয়েছে, যা এত তারিখে সংস্থাপন হয়েছে, সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরি করতেছে। যন্ত্রপাতির মধ্যে 5,000 টাকা যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রপাতির মধ্যে 5,000 টাকা একটা যন্ত্র রয়েছে, 5,000 টাকা যন্ত্র রয়েছে, যা 1/7 তারিখে সংস্থাপন করা হয়েছে, সংস্থাপন ব্যয় এত টাকা মজুরির অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আমাকে বলতে হচ্ছে তোমাদের সামনে, না বললে আসলে আমি বুঝতে পারছি না, বলা দরকার। যন্ত্রপাতি যে ঋণী ক্রয় করা হোক না কেন, যখন এটা সংস্থাপন করবে, যে তারিখে সংস্থাপন করবে ঠিক সেই তারিখে থেকে অবচয় ধার্য করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে যেই তারিখ থেকে কি আমার যেই তারিখ থেকে আমাদের মনে রাখতে হবে, যেই তারিখে এটা কি হবে, যেই তারিখে সংস্থাপন হবে সেই তারিখ থেকে। তাহলে 5,000 যন্ত্রপাতি এত টাকা সংস্থাপন করা হয়েছে, তাহলে 5,000 টাকা যন্ত্রপাতি সংস্থাপন 1,000 টাকা। তাহলে এই যে অবচয় মজুরির মধ্যে মজুরি থেকে বাদ যাবে, সংস্থাপন ব্যয় তো এটা আমার কম্পোনেন্ট যোগ হয়ে যাবে, যন্ত্রপাতির অবচয় এই বিষয়ের মধ্যে। এইখানে যে বিষয়টা আমাকে যন্ত্রপাতির অবচয় হয়েছে, তাহলে এইখানে একটা কথা মনে রাখতে হবে, যন্ত্রপাতি দেখো কত আছে এখানে, যন্ত্রপাতি হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যে টাকাটা আছে, সেই 20,000 টাকার মধ্যে 5,000 টাকা লুকিয়ে আছে, তাহলে 5,000 টাকা বাদ দিলে 15,000 টাকা হচ্ছে সারা বছরের অবচয়। এই সারা বছরের অবচয়টা ধার্য করা হয়েছে 1500। আর এই যে আমাদের 5,000 টাকার যন্ত্রপাতি, এটা কম করেছে 6 মাস, সাথে 1 জুলাই, এটা হচ্ছে 6 মাসের অবচয়। এই হচ্ছে 18,000 টাকা অবচয়। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের কাছে
আমার মনে হচ্ছে যেটা দরকার এবং আমি প্রয়োজন বোধ করছি, তাই না? তাহলে প্রিয় শিক্ষা এত টাকা। তারপর হচ্ছে বলছে মোট মুনাফা এত টাকা। মোট মুনাফা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় হচ্ছে 2,10,000, এর থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে বিক্রয় ফেরত বাদে নির্বিক্রয়, এর থেকে বিক্রিত পণ্যের ব্যয় প্রাথমিক পণ্য 15,000 টাকা, যোগ হচ্ছে ক্রয় এবং যোগ মজুরি বাদ সংস্থাপন ব্যয়, তাহলে 50,000 টাকা করলে সপরিমাণ বাদ দিলে আমার যা আসবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 1,10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা 2,08,200 থেকে আমি যখন 1,10,000 টাকা বাদ দিব 98,200 হচ্ছে আমার মোট মুনাফা। এরপরে বলছে আমাদের কি আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী সম্পদ সমূহ এবং দায় সমূহ। তাহলে দায় সমূহ কি? দেখো নগদ তহবিল, প্রাপ্য হিসাব, অদায়ী অনায় তা বাদ দিতে হবে। শেষ প্রাপ্য দিলাম। চলতি সম্পত্তি থেকে গেল এবং স্থায়ী সম্পত্তিতে আমরা কোনো যন্ত্রপাতি থেকে 5,000, 1,000, 6,000 টাকা যোগ করে বাদ দিতে হবে অবচয় বা পঞ্জীকৃত অবচয় 19,000, 1,800, 2,800। তাহলে স্থায়ী সম্পত্তি সরে গেল। চলতি দায়, দায় প্রতি হিসাব, ঋণপত্রের বকেয়া সুদ, প্রস্তাবিত লভ্যাংশ। আমি আগে বলছি সবসময় যে পরিমাণ আমার প্রস্তাব দিব সেটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ, তাহলে এটা চলতি দায়। এরপর ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, এরপর হচ্ছে সাধারণ শেয়ার, সাধারণ সঞ্চিতি এবং রক্ষিত আয়, এটা হবে মালিকানা সত্ত্ব এবং হচ্ছে 2,09,850 টাকা। এরপরে যে আমাদের বিষয়টা আছে, এই অঙ্কটা যদিও তোমাদেরকে আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু বলবো এই অঙ্কটা তোমরা বাসায় দেখবে এবং নেক্সট ক্লাসে এই অঙ্ক নিয়ে আমার কাছে তোমরা প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে, যে কোনো। এখানে নতুন কিছুই নেই, সম্পূর্ণ পুরাতন, সম্পূর্ণ সবকিছু। কিন্তু আমি চাচ্ছি যে একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকুক, যে এটা একটা হোমওয়ার্কের অঙ্ক, যে বলা হয় সিকিউ, যেটা উপরের 3টা অঙ্ক যদি কেউ বুঝে তাহলে আমার বিশ্বাস সিঙ্গেল ইউনিটের অঙ্কটা সে ভালো করে বুঝবে এবং তার বোঝার জন্য সহায়ক হবে। আমি তোমাদের বলছি তোমরা সিঙ্গেল লিমিটেড এই অঙ্কটা ভালো করে দেখবে এবং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। যদি না পড়ো তাহলে তো তোমারই ভুল হবে। আমি আশা করছি তুমি ভালো করে পড়লে অবশ্যই তুমি এটা বুঝতে পারবে এবং পড়তে পারবে। এই অঙ্কটাকে হোমওয়ার্ক হিসাবে আমি তোমাদের কাছে ধার্য করলাম। উপরে 1, 2, 3 আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমার মেসেঞ্জারে এই প্রবলেমগুলো তুলে ধরো, আমার হোয়াটসঅ্যাপে তুলে ধরো, যেখানে খুশি ফোনে জিজ্ঞেস করো। আমি তোমাদের সাথে থাকবো, থাকবো। তোমাদের মঙ্গল জীবনা সুমঙ্গল ও সুন্দর জীবন কামনা করছি। আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।